আজকে ক্লাস 9 এর 5 নম্বর চ্যাপ্টার রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো আজকে হচ্ছে পার্ট 1 ভিডিও। তো পার্ট 1 ভিডিওতে কিন্তু ভালোমতো বেসিক কনসেপ্টগুলো বুঝবে। যদি কনসেপ্টগুলো ভালোমতো বোঝো, দেখবে এই যে কোষে দেখি 5.1 5.2 অঙ্কগুলো কিন্তু সহজেই করতে পারবে। প্রথমে আমরা জানবো যে রৈখিক সহসমীকরণ বলতে আমরা কি বুঝি, মানে কোন আকারটাকে দেখে আমরা বুঝবো যে এটা একটা রৈখিক সহসমীকরণ। তো প্রথমে আমরা জানবো হচ্ছে আকার। তো মনে রাখবে রৈখিক সহসমীকরণ যে আকারটা থাকবে সেখানে কিন্তু দুইটা চলরাশি থাকবে। তো এখানে লিখে দিচ্ছি দুই চলক বিশিষ্ট বিশিষ্ট রৈখিক সহসমীকরণের রৈখিক সমীকরণের যে সাধারণ আকার, এটা লিখে দিই সাধারণ আকার। দুইটা চলরাশি থাকবে এবং রৈখিক সমীকরণের সাধারণ আকারটা হবে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। অথবা এই আকারটাকে তুমি এইভাবে লিখতে পারো, অথবা a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, এটা এক নম্বর দিচ্ছে। এই আকারেও থাকতে পারে অথবা এই আকারেও থাকতে পারে। a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এই আকারেও থাকতে পারে, অথবা a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এই আকারেও কিন্তু থাকতে পারে। এইটাকে তুমি এক নাম্বার দিতে পারো যদি এই আকারে লেখো, এটা যদি লেখো তাহলে এটা দুই নাম্বার দিবে। তাহলে এইভাবেও থাকতে পারে, এইভাবেও কিন্তু থাকতে পারে। এই যে আকারগুলো লিখলাম এই আকারটাই হচ্ছে রৈখিক সহসমীকরণের সাধারণ আকার। এবার এখানে দেখো, যেহেতু এখানে বলাই আছে রৈখিক সহসমীকরণ কত চলক থাকতে হবে, দুইটা চলরাশি থাকতে হবে, তাহলে এখানে দুইটা অজানা রাশি এক্স আর ওয়াই, এই যে দুইটা চলরাশি নিলাম। এবং দেখো কেন রৈখিক বলছে, কারণ এই যে দুইটা চলরাশির ঘাত বা তুমি বলতে পারো সূচক প্রত্যেকটার কিন্তু এক। হ্যাঁ, প্রত্যেকেরই কিন্তু এক, এই জন্য কিন্তু এটা রৈখিক সহসমীকরণ। এবং কয় চল বিশিষ্ট? দুই চল বিশিষ্ট। তাহলে মনে রাখবে এই যে আকারটা, এই আকারটা হচ্ছে রৈখিক সহসমীকরণ। এবং এখানে বলে রাখি, এখানে এক্স আর ওয়াই এই দুইটা আমি সমান সমান দিয়ে চলক লিখে দিচ্ছি, চলক চলক বা তুমি বলতে পারো চলরাশি, চলরাশি। ঠিক আছে। আর এই যে a1, তারপরে হচ্ছে a1 b1 c1 a2 b2 c2, এই যে দেখতে পাচ্ছ এখানে, এগুলো লিখে দিলাম হচ্ছে ধ্রুবক। এবং এই ধ্রুবকের মধ্যে বলছে a1 ও b1, এই যে ধ্রুবক একসাথে কিন্তু শূন্য নয়, একসাথে শূন্য নয়। যদি একসাথে শূন্য হয়ে যেত, দেখো একসাথে শূন্য নয়, a1 ও শূন্য b1 ও শূন্য, একসাথে দুইটাই শূন্য, তাহলে দেখো তো এইটা সমীকরণ কি থাকতো? থাকতোই না। তাহলে a1 b1 একসাথে কিন্তু শূন্য হওয়া যাবে না। আর একইভাবে a2 ও b2 এরাও বলছে একসাথে শূন্য হওয়া যাবে না। যেমন একটা উদাহরণ দিয়ে যদি লিখি যে রৈখিক সহসমীকরণের একটা আকার লেখো, তাহলে উদাহরণ হিসেবে এখানে বলে নিই যে 2x প্লাস 3y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণ দুটো লিখলাম এটাই কিন্তু রৈখিক সহসমীকরণ এবং দুই চল বিশিষ্ট। তো আমাদের টার্গেট হবে এই রৈখিক সহসমীকরণটা সমাধান করা। রৈখিক সহসমীকরণটা সমাধান করা মানে x এর ভ্যালুটা আর হচ্ছে y এর ভ্যালুটা বের করা। দেখবে লেখচিত্র কিন্তু এরকম দুইটা সমীকরণ দেওয়া ছিল এবং সেই সমীকরণ দুইটা থেকে তোমাকে বলছে ছেদ বিন্দুটা নির্ণয় করা। সেখানে কিন্তু অ্যাকচুয়ালি রৈখিক সহসমীকরণ দুইটা কিন্তু সমাধান আমরা করছিলাম এবং সেটা লেখচিত্রের সাহায্যে। তো সমাধান তুমি অনেকভাবে করতে পারো, লেখচিত্রের সাহায্যেও করতে পারো। এই চ্যাপ্টারে আমরা কিন্তু বিভিন্ন পদ্ধতিও শিখবো। তো প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধানটা। তো তার আগে কতগুলো কিন্তু সূত্র আগে জেনে নিব। তো কি বলা, আমাদের টার্গেট হলো সবসময় কিন্তু এই যে রৈখিক সমীকরণ থেকে আমাদের এক্স এর ভ্যালু আর হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করা। তো এখানে সূত্রটা নোট আকারে মনে রাখবে যে রৈখিক সহ সমীকরণের রৈখিক সহ সমীকরণের 1 নাম্বার সূত্র বা নোট বলছে একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। সমাধান থাকবে যদি যদি এই যে রৈখিক সহসমীকরণের a1/a2 এই যে অনুপাতটা b1/b2 এই অনুপাতের সাথে সমান না হয়। তো যদি দেখো যে a1/a2 এই অনুপাতটা b1/b2 এই অনুপাতের সাথে মিল হচ্ছে না, এটা ধরে নাও 2 আসলো এটা 3, তাহলে এরা দুইজন সমান না, তাহলে কিন্তু রৈখিক সহসমীকরণের একটি মাত্র সমাধান বলতে x এর ভ্যালু একটাই পাবো, y এর ভ্যালু একটাই পাবো। তার মানে তুমি যখন লেখচিত্রের সাহায্যে সমাধান করবে তখন দেখবে যে একটা ছেদবিন্দু পাবে, সেই ছেদবিন্দুটাই হলো রৈখিক সহসমীকরণের সমাধান। তার মানে সেখানে একটা পার্টিকুলার x এর ভ্যালু পাবে, পার্টিকুলার y এর ভ্যালুটা পাবে। অতএব এই কন্ডিশনের দ্বারা লেখচিত্রের সাহায্যে বলা যায় সরলরেখা দুটি পরস্পর ছেদ করবে। সরলরেখা দুটি, কারণ তুমি যখন গ্রাফে করবে প্রথম যে সহসমীকরণ থেকে একটা ছক বানাবে তার একটা কি পাবে? সরলরেখা পাবে। দ্বিতীয় যে সমীকরণ আছে সেই দ্বিতীয় সমীকরণ থেকে কিন্তু আরেকটা তুমি সরলরেখা পাবে। দেখবে সরলরেখা দুটি পরস্পর ছেদ করবে, আর পরস্পর ছেদ করবে যেই বিন্দুতে সেই বিন্দুটাই হলো নির্ণয় সমাধান। সরলরেখা দুটি পরস্পর ছেদ করবে। তাহলে সরলরেখা দুটি কখন পরস্পর ছেদ করবে? যদি এই কন্ডিশনটা হোল্ড করে। আর যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে একটি মাত্র কিন্তু সমাধান থাকবে। এইবার দ্বিতীয় নম্বর সূত্র বা নোট বলছে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকবে যদি
যদি বলছে a1/a2 অনুপাত ইজ ইকুয়াল টু b1/b2 অনুপাত ইজ ইকুয়াল টু c1/c2 অনুপাত, যদি এরা পরস্পর সমান হয়, এখানে দেখো a1 আছে, b1 আছে, c1 আছে, a2 b2 c2 আছে, a1/a2 b1/b2 c1/c2 অনুপাত যদি দেখো যে সমান হয়, তাহলে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। এইবার অসংখ্য সমাধান বলতে আমরা কি বুঝি? দেখো একটি মাত্র সমাধান বলতে x এর একটা ভ্যালু আর y এর একটা ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে একটি মাত্র সমাধান। তার মানে সরলরেখা দুটি পরস্পর ছেদ করবে। তাহলে একটি মাত্র সমাধান মানে x এর আর y পার্টিকুলার একটাই ভ্যালু থাকবে, যেটা এই সমীকরণে বসালে, বাম পক্ষে বসালে ডান পক্ষ দেখবে c1 এর ভ্যালুটা আসে। আর এই অসংখ্য সমাধান মানে x এর এবং y এর অসংখ্য ভ্যালু পাবো, যেখানে দেখবে যে বাম পক্ষে বসালে ডান পক্ষে কিন্তু এই c1 আর c2 এই ভ্যালু দুইটা কিন্তু দিবে। ঠিক আছে? তার মানে x আর y এর কিন্তু পার্টিকুলার একটা ভ্যালু পাবে না, অসংখ্য ভ্যালু পাবে। কোন কন্ডিশনে? এই কন্ডিশনে। যখন অঙ্কগুলো করব তখন কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তুমি যদি লেখচিত্রের সাহায্যে দেখো, তখন দেখবে সরলরেখা দুটি, সরলরেখা, লেখচিত্রের সাহায্যে দুইটা সরলরেখা পাবে। দেখবে সরলরেখা দুটি সমাপতিত হবে। সমাপতিত মানে একটার উপর আরেকটা যাবে। সমাপতিত হবে। একটার উপর আরেকটা সরলরেখা যখন যায়, তখন সেই সরলরেখা দুটি কি করবে? সমাপতিত হবে। হ্যাঁ? সমাপতিত হবে। ধরো না এইটা একটা সরলরেখা আছে, AB সরলরেখা। ধরো না এটা AB সরলরেখা। আর এটা হচ্ছে AC সরলরেখা। AC সরলরেখা। এবার এখানে একটা কোণ আছে, সেই কোণটা ধরে নাও থিটা। থিটা কোণটা যদি আমি 0 করে দেই, 0, তখন এই যে সরলরেখাটা কার উপর চলে আসবে? কার উপরে? AB সরলরেখাটার উপর চলে আসবে। তাহলে বলতে পারি AC সরলরেখাটা আর AB সরলরেখাটা সমাপতিত হয়েছে। যদি দেখো লেখচিত্রের সাহায্যে দুইটা সরলরেখা একটাই, তখন কিন্তু সেই সমীকরণের অসংখ্য সমাধান কিন্তু থাকবে। ঠিক আছে? এইবার যদি এরকম দেখো যে এখানে লিখে দিই, কোনো সমাধান থাকবে না। কারণ কোনো রকম পার্টিকুলার x এর ভ্যালু আর y এর ভ্যালু পাবো না। কোনো সমাধান থাকবে না। থাকবে না। যদি দেখো যে রৈখিক সহসমীকরণ থেকে a1/a2 এর ভ্যালুটা যা বের হবে b1/b2 এর ভ্যালুটার সাথে সেম, কিন্তু এই দুইটা ভ্যালু আবার c1 c2 এর সাথে সমান হবে না। a1/a2 b1/b2 এই দুইটা ভ্যালু সমান, এবং যে দুইটা আবার এইটার সাথে কিন্তু সমান হবে না। ঠিক আছে? তাহলে এইখানে কোন কন্ডিশন হোল্ড করবে লেখচিত্রে? দেখবে সরলরেখা দুটি সরলরেখা দুটি অসমাপতিত। অসমাপতিত, বা এভাবে বলতে পারি যে সমান্তরাল। সরলরেখা দুটি সমান্তরাল। সমান্তরাল। সরলরেখা দুটি সমান্তরাল। যেমন এখানে একটা সরলরেখা যদি আঁকি, AB সরলরেখা। ধরে নাও এটা AB সরলরেখা। আর একটা দেখো, এটা আঁকলাম হচ্ছে CD সরলরেখা। এটা একটার উপর আরেকটা কি আছে? তাহলে এটাকে বলে দিব অসমাপতিত, বা সরলরেখা দুটি দেখতে কিরকম হবে? সমান্তরাল হবে। হ্যাঁ? সমান্তরাল হবে। যদি এই কন্ডিশন হোল্ড করে, তাহলে ওইখানে তুমি কোনো x এর ভ্যালু আর কোনো y এর ভ্যালু পাবে না। যে দুইটা ভ্যালু এই সমীকরণে বাম পক্ষে বসালে ডান পক্ষে ভ্যালুটা আসে। তাহলে এই যে কন্ডিশনগুলো কিন্তু মনে রাখবে, যে কখন একটি মাত্র সমাধান থাকবে, এই কন্ডিশন হোল্ড করলে। অসংখ্য সমাধান কখন থাকবে? এই কন্ডিশনটা হোল্ড করলে। কোনো সমাধান কখন থাকবে? থাকবে না, যদি এই কন্ডিশনটা হোল্ড করে। আর যদি লেখচিত্রের সাহায্যে তুমি দেখতে চাও, তখন দেখবে যে এই ধরনের কন্ডিশনগুলো হোল্ড করে। ঠিক আছে? এইখানে কতগুলো আমি সহসমীকরণ লিখছি, এবং প্রথম অবস্থায় বুঝবো যে কোন সহসমীকরণটির কোন ধরনের সমাধান থাকবে। যদি আমি ১ নাম্বার একটা সহসমীকরণের উদাহরণ দিই, ধরে নাও এরকম লিখলাম x + y = 20। তারপরে আরেকটা সমীকরণ লিখলাম 10x + 5y = হচ্ছে 140। 140 এটা একটা রৈখিক সহসমীকরণের আকার এবং দুই চল বিশিষ্ট। আরেকটা উদাহরণ এখানে লিখি। ধরে নাও 2x + 3y = 28, 4x + 6y = 56। এটা একটা রৈখিক সহসমীকরণ। ৩ নাম্বার আরেকটা লিখি, 2x + 3y 2x + 3y এখানে = 28, আর এখানে দেই হচ্ছে 24। তাহলে ৩ টা কিন্তু রৈখিক সহসমীকরণ লিখলাম। এই ৩ টা রৈখিক সহসমীকরণ থেকে আমাদের বুঝতে হবে যে কোন ধরনের রৈখিক সমীকরণের কোন ধরনের সমাধান থাকবে। ঠিক আছে? এখানে দেখো তো a1 কত? a1 হচ্ছে এখানে a1 হচ্ছে 1, b1 হচ্ছে 1, এবং C1 হচ্ছে 20, A2 হচ্ছে 10, আর হচ্ছে B2 হচ্ছে 5, আর C2 হচ্ছে 140। তাহলে এখানে আমাদের অনুপাতগুলো বের করব। A1/A2 যদি অনুপাত বের করি, তাহলে দেখবে যে 1/10 বের হচ্ছে। আর B1/B2 যদি বের করি, তাহলে দেখবে যে 1/5 বের হচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশন থেকে বলা যায়, ইমপ্লাইজ দ্যাট A1/A2 এর ভ্যালুটা B1/B2 এর ভ্যালুর সাথে সমান হচ্ছে না। তাহলে এই যে রৈখিক সহসমীকরণটা, এখান থেকে ইমপ্লাইজ করবে যে একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে। তার মানে x এর এবং y এর পার্টিকুলার ভ্যালু কিন্তু বের হবে। ঠিক আছে? সমাধান থাকবে। আমরা একটু সমাধানটা কি করে করি ওটা আমরা পরে আসি, কিন্তু আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন ধরনের রৈখিক সহসমীকরণে কি ধরনের সমাধান থাকে। এখানে যদি a1/a2 বের করি, দেখবে 2/4, 2/4 মানে 1/2। এবার b1/b2 যদি বের করি, b1/b2, b1 হচ্ছে 3, b2 হচ্ছে 6, তাহলে এখানেও দেখো 1/2। আবার c1/c2 যদি বের করি, c1 হচ্ছে 28, আর হচ্ছে এটা 56, তাহলে এখানেও কিন্তু 1/2। তার মানে এই তিনটা ইমপ্লাইজ করছে ভ্যালু তিনটা, a1/a2, b1/b2 আর c1/c2। তাই নোট 2 এ তোমাদের বলছিলাম, এই ধরনের কন্ডিশন যখন কোনো রৈখিক সহসমীকরণ এই ধরনের কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে সেই রৈখিক সহসমীকরণের কি থাকবে? অসংখ্য সমাধান থাকবে। তার মানে x এর এবং y এর ভ্যালু অনেকগুলো বের হবে, যেটা বাম পক্ষে বসালে ডান পক্ষে কিন্তু স্যাটিসফাই করবে। ঠিক আছে? অসংখ্য সমাধান থাকবে।
তাহলে এই সমীকরণটা অসংখ্য সমাধান থাকবে, ওইটা আমরা পরে আসি কি করে বের করি। এখানে হচ্ছে a1/a2 যদি বের করি তখন দেখতে পাবে 2/2, তার মানে 1। b1/b2 যদি বের করি তাহলেও সেটা দেখো 3/3, তার মানে সেটা 1। আবার c1/c2 ভ্যালুটা যদি বের করি 28 এর নিচে 24, এখানে কাটাকাটি কিছু করছি না। তো এখানে দেখতে পাচ্ছ a1/a2 ভ্যালুটা b1/b2 ভ্যালুর সাথে সমান, কিন্তু দুইটা ভ্যালু আবার কার সাথে সমান হচ্ছে না, c1/c2। তার মানে এই ধরনের কন্ডিশনে কিন্তু তোমার কোনো সমাধান পাবে না, তার মানে কোনো x এবং কোনো y তুমি পাবে না যাতে করে তুমি বাম পক্ষে বসায় ডান পক্ষটা আসে, কোনো সমাধান পাবে না বা কোনো সমাধান নেই। দেখো 5.1 কিন্তু বের করবে। তো 1 নম্বর অঙ্কটা এবং উপরের লেখাটা পড়ো কি বলছে, যে নিচের প্রতিটি ক্ষেত্রে সহ-সমীকরণ গঠন করি। তাহলে আমাদের একটা সহ-সমীকরণ গঠন করতে হবে, তারপরে কিন্তু সমাধান করতে হবে, এবং কোন পদ্ধতিতে সমাধান করবে সেটা কিন্তু এখানে বলা আছে। তো 1 নম্বরের কোশ্চেনে কি বলা আছে দেখো, যে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। তাহলে আমার দিদি আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি কিন্তু 55 বছর। তাহলে হিসেব করে দেখছি যে 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। তারপরে 1 নম্বর কন্ডিশনে তোমাকে এখানে বলছে যে সহ-সমীকরণগুলি গঠন করে লেখচিত্র অঙ্কন করি। তারপরে লেখচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। তার মানে লেখচিত্রটা অঙ্কন করে তোমাকে ছেদবিন্দু খুঁজতে হবে। যদি ছেদবিন্দু পাও তো সমাধান থাকবে, আর যদি না পাও তাহলে সমাধান থাকবে না। লেখচিত্র থেকে আমার দিদির ও বাবার বয়স হিসেব করে দেখি, তার মানে সেখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু তোমার নির্ণয় করতে হবে। যদি তুমি তোমার বয়স এবং তোমার বাবার বয়স x আর y ধরো, তাহলে আমার দিদি আর আমার বাবার বয়স বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তো আমার দিদির বয়সটা আমি ধরে নিব x, আর বাবার বয়স ধরে নিব হচ্ছে y। তাহলে 1 নম্বর কোশ্চেনটা দেখো, তাহলে ধরে নিচ্ছি আমার দিদির বয়স, আমার আমার দিদির বয়স x ধরে নিচ্ছি, এবং বাবার বয়স বাবার বয়স y ধরে নিলাম, y বছর, এখানে x বছর এবং y বছর ধরে নিলাম। শর্ত অনুসারে কি বলা আছে, শর্ত মতে বলা আছে যে দিদির বয়স যাই হোক আর বাবার বয়স যাই হোক, তাদের যে সমষ্টি, তার মানে তাদের যে যোগফল সেটা কিন্তু 55 বছর। তার মানে এক্স আর ওয়াই, এক্স মানে হচ্ছে দিদির বয়স আর হচ্ছে বাবার বয়সের যদি আমি যোগ করি তাহলে যোগফলটা পাবো হচ্ছে 55। তাহলে এটা একটা সমীকরণ 1 নাম্বার। আবার বলছে, আবার এখানে কি বলছে, 16 বছর পরে, হ্যাঁ 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ। তাহলে 16 বছর পরে বাবার বয়স কত হবে, বাবার বয়স কত ধরলাম এখানে ওয়াই, তাহলে 16 বছর পরে বাবার বয়স কত হবে, ধরে নাও এখানে বাবার বয়স হচ্ছে 30। যদি 16 বছর যোগ করি তাহলে 30 আর 16 যোগ করবো, কিন্তু এখানে আমি ধরে নিলাম ওয়াই এর সাথে 16 যোগ করবো, তাহলে এই যে এটা হয়ে গেল বাবার বয়স যা আছে 16 বছর পর আমরা বাবার বয়স পাবো হচ্ছে y+16। তাহলে বাবার বয়স 16 বছর পর y+16 হলো, তখন কি কন্ডিশন হোল্ড করলো, যে আমার দিদির বয়সের দ্বিগুণ। তাহলে দিদির বয়স 16 বছর পর কত হবে, x+16। এই যে দিদির বয়স যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে আমার বাবার বয়স, ঠিক আছে। তাহলে এটা গেল 2 নং সমীকরণ। প্রথমে কিন্তু আমরা রৈখিক সহসমীকরণটা গঠন করে ফেললাম। কোশ্চেনটায় বলা আছে আমার দিদির বয়স এবং বাবার বয়সের প্রথমে সমষ্টি হচ্ছে 55 বছর। 16 বছর পর আমার বাবার বয়স হয়ে যাবে, যেহেতু বাবার বয়স ধরে নিলাম ওয়াই এর সাথে 16 যোগ করলে বাবার বয়স 16 বছর, এটা হলো। এই কন্ডিশনে কি দেখা গেল, দিদির বয়স 16 বছর পর যা হলো তার দ্বিগুণ হলো আমার বাবার বয়স, ঠিক আছে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে রৈখিক সহসমীকরণ গঠন হলো। এবার রৈখিক সহসমীকরণ গঠন করার পর তোমাকে কিন্তু সেটা লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো লেখচিত্র অঙ্কন করার জন্য কি করতে হয়, দুইটা ছক করতে হয়। তাহলে 1 নং থেকে 1 নং সহসমীকরণের আমরা একটা ছক বানাবো, 2 নং সমীকরণের একটা ছক বানাবো। 1 নং সমীকরণের ছক একটা তৈরি করব, ঠিক আছে। তাহলে x+y = 55। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব, 55 বিয়োগ হচ্ছে y। এখানে লিখব, এই জায়গাটায় একটা x দিব, একটা হচ্ছে y দিব। আচ্ছা, x এখানে হচ্ছে y। দেখো y এর বয়স, y এখানে পুট করব, x এর ভ্যালু পাবো। y ধরে নাও 25 পুট করলাম, তাহলে x কত হবে 30। এই 55 থেকে 25 বাদ দিলে কত থাকে 30। ধরে নাও আমি এখানে 40 পুট করলাম y ভ্যালু, তাহলে x এর ভ্যালু পাবে হচ্ছে 15। এখানে আমি 30 পুট করলাম, এখানে 30, তাহলে x কত পাবে 25। আবার দুইটা ছকই বানাই, আবার 2 নং সমীকরণের ছক, 2 নং সমীকরণের ছক, সমীকরণের ছক 2 নং সমীকরণের ছক তৈরি করার আগে 2 নং সমীকরণটা আগে লিখে নিই, y+16 2 ইন্টু এক্স প্লাস 16। তো আমরা না এই পার্টটা এদিকে নেব, 2x প্লাস 16 দুগুণ 32 y+16। আমরা কি করব, এই যে 32টাকে ওইদিকে নিয়ে যাবো, 2x=y+16, আর এখানে 32 বিয়োগ, তাহলে x 2x টাকে লিখি y-16 পাবো। এইখান থেকে কিন্তু x এর ভ্যালুটা বের করুন, x হচ্ছে কত y-16, y হচ্ছে 2। তাহলে এখানে এটা দিতে হবে না ইকুয়েশন, তাহলে ছকটা তৈরি করি। তাহলে y এর এমন একটা পূর্ণ সংখ্যা ভ্যালু বসাবো যাতে করে x এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা পাই, x আর y। আচ্ছা, y এর ভ্যালু যদি 0 পুট করি, x এর ভ্যালু হচ্ছে -8। কেন, কারণ এখানে 0 থেকে 16 বাদ, -16 কে 2 দিয়ে ভাগ করলে -8 থাকবে। তাহলে ধরে নাও y এর ভ্যালুটা 16ই পুট করলে, 16 থেকে 16 বাদ দিলে 0, 0 থাকবে, 0 এর নিচে 2 মানে কত থাকবে, 0ই থাকবে। এবার y এর ভ্যালুটা ধরে নাও 20 পুট করলে, 20, 20 থেকে 16 বাদ দিলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু
2 পাবে, ঠিক আছে? তাহলে এই যে ছকটা তৈরি হয়ে যাওয়ার পর প্রথম কাজ হবে যে সহ-সমীকরণ যে গঠন করা হলো, সেই গঠনের উপর লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে প্রথম কাজ কিন্তু লেখচিত্র অঙ্কন করতে হবে। তারপর লেখচিত্রটার সাহায্যে দেখি সহ-সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো ছক কাগজ নেবে, ছক কাগজে এরকম কিন্তু ২ টা এক্সিস টেনে নিবে। একটা হলো x অক্ষ আর একটা হলো y অক্ষ। তাহলে এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ। এরপর কিন্তু প্রথম যে সমীকরণের ছকটা তৈরি করা আছে সেই ছকে চলে যাবে। প্রথম বিন্দু x এর ভ্যালু 30 বসাতে হবে এবং y এর ভ্যালু 25। তাহলে 30 পজিটিভ 30 কোন দিকে যাবে? এইদিকে যাবে। দেখো এই প্রত্যেকটা এই যে এখান থেকে কত আছে? 10, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 30। তাহলে এইখানে গেল 30 x এর ভ্যালুটা। এবার এদিকে হচ্ছে 25। তাহলে এই দিকে 10, 20, 25 হচ্ছে এই জায়গাটায়। তাহলে এই যে বিন্দুটা এখানে গোল দিবে এটা লিখবে হচ্ছে 30, হচ্ছে 25। ঠিক আছে? 30, 25। তারপরে আছে x এর ভ্যালু 15, y এর ভ্যালু 40। x এর ভ্যালু 15 যাবে 10, 15, 40 উপরে যাবে এত দূর অব্দি 10। এই যে এখানে হচ্ছে 20, 30, 40। এই জায়গাটায় যাবে হচ্ছে 15, 40। x এর ভ্যালু 15, y এর ভ্যালু হচ্ছে 40। তারপর x এর ভ্যালু 25, y এর ভ্যালু 30। x এর ভ্যালু 25 যাবে 10, 20, 25। তাহলে এখানে গেল 25 x এর ভ্যালু, আর y এর ভ্যালু হচ্ছে 30। 10, 15, এই যে সরি 10, 20, 30 এই জায়গায় যাবে। তাহলে এই জায়গাটায় গেল হচ্ছে 25, 30। তাহলে 25 আর হচ্ছে 30। তাহলে প্রথম সমীকরণ থেকে যে ছক আছে সেই ছকের বিন্দুগুলো কি করে দিবে? যুক্ত করে দিবে। এই জায়গায় যুক্ত করে একটা সরলরেখা বানাবে। যুক্ত করে দিলাম। তাহলে এই যে সরলরেখাটার নাম দিবে হচ্ছে AB। এখানে A দিবে আর এখানে হচ্ছে এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে এই জায়গায় B। তাহলে AB হলো প্রথম সমীকরণের লেখচিত্র। এরপরে দ্বিতীয় সমীকরণটা দেখো। x এর ভ্যালু আছে -8, y এর ভ্যালু 0। x এর ভ্যালু -8 মানে এইদিকে যাবে। এইদিকে 2 ঘর। এই এত দূর অব্দি হচ্ছে -8, y এর ভ্যালু 0 মানে এখানেই থাকবে। তাহলে এই বিন্দুটা হয়ে গেল -8, হচ্ছে 0। ঠিক আছে? প্রথমটা। তারপর হচ্ছে 0, 16। x এর ভ্যালু 0, y এর ভ্যালু 16। x এর ভ্যালু 0 মানে এইখানটায় থাকবে। 16 উপরে যাবে 10, 15, 16 এই জায়গায় যাবে। এই জায়গায়। তাহলে এই জায়গায় গেল হচ্ছে 16। এই যে 10, 15 আর 1 ঘর 16। তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু হচ্ছে 16। এই জায়গায় যাবে। তারপর হচ্ছে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 20। x এর ভ্যালু 2, y এর ভ্যালু 20। তাহলে 1, 2 এইখানটায় 20, 20 উপরে যাবে এই জায়গাটায়। এই জায়গাটায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2 আর হচ্ছে 20। তাহলে এই 3টে বিন্দু আবার যুক্ত করে দিবে। যুক্ত করে দিয়ে একটা সরলরেখা পাবো। তো যুক্ত করে দিবে এগুলো, ঠিক আছে? যুক্ত করে দিবে। যুক্ত করে দেওয়ার পর এই যে সরলরেখাটা নাম দিবে হচ্ছে কত? CD। তাহলে CD সরলরেখা, আর দেখো AB সরলরেখার এখানে একটা ছেদ বিন্দু আছে এইখানটায়। ছবিটা বুঝতে পারলে আর একটু কিন্তু এইদিকে স্লাইড সরে যেত। এই জায়গাটায় হতো ছেদ বিন্দুটা, এই জায়গাটায়। ঠিক আছে? তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দেবে P, এবং P বিন্দুটাই হচ্ছে নির্ণয় দুইটা সমীকরণের কিন্তু ছেদ বিন্দু। তাহলে এটা গুণবে, দেখো এতদূর গুণবে। এই P বিন্দুটা কিন্তু গুণে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটা 10, 10 আর এখানে দেখো এদিকে কিন্তু 2 ঘর। 1, 2, 3, 13, 13 আর উপরে যাবে কিন্তু এদিকে। এতদূর অব্দি তো আসলে 15 হতো। এতদূর তো যায় নাই। তাহলে নিচে 2 ঘর। এদিকে হচ্ছে 13 আর উপরে কিন্তু এদিকে দেখো এতদূর অব্দি চলে অ্যাকচুয়ালি 42। তাহলে এটা গেল হচ্ছে 13 আর হচ্ছে 42। P বিন্দুটা হচ্ছে 13 আর হচ্ছে 42। এটাই কিন্তু নির্ণয় সমাধান। তার মানে এই x হচ্ছে কি, দিদির বয়স 13 বছর আর বাবার বয়স হচ্ছে কত? 42। এবার হচ্ছে 1 নম্বরে বা নম্বরের কোশ্চেনটা কি বলছে দেখো। সহ-সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। তাহলে প্রথম পার্টের জন্য কিন্তু লেখাটা লিখতে হবে আগের পার্টের মতো, যে ছক কাগজে x ও x' ও y ও y' দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতর বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে প্রথম যে ছকের যে বিন্দুগুলো আছে 15, 40, 30, 25, 25, 30 বিন্দুগুলো স্থাপন করে দেখবে প্রথম বিন্দুগুলো স্থাপন করে ছক কাগজে AB, এবং এই যে পরের ছকের বিন্দুগুলো স্থাপন করে কি CD সরলরেখা অঙ্কন করা হলো। তাহলে প্রথম পার্টের জন্য কিন্তু শেষ। ঠিক আছে? এবার দ্বিতীয় পার্ট মানে বি নাম্বার কোশ্চেনটার জন্য কি বলছে? লেখচিত্রের সাহায্যে দেখি আমরা যে লেখচিত্র অঙ্কন করলাম সহ সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। তা যদি ছেদবিন্দু থাকে সাধারণ সমাধান পাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা ছেদবিন্দু আছে, তো ওইটা কোথাও কিন্তু লিখে দিতে হবে। বি নাম্বারের জন্য লেখাটা এইভাবে লিখবে যে এবি ও সিডি সরলরেখাদ্বয় বা সরলরেখা দুটি কোথায় ছেদ করে ওইটা কিন্তু লিখতে হবে। পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে আর ছেদ বিন্দুটাও লিখে দিবে। পি বিন্দুর স্থানাঙ্ক, এখানে কত পেলাম? গুণে এখানে বের করলাম 13, 42, 13, 42। ঠিক আছে? তাহলে দ্বিতীয় পার্টের কাজে কিন্তু শেষ। মানে এই যে ছেদ বিন্দুটা এবি আর সিডি সরলরেখা ছেদ বিন্দু এই জায়গাটা হবে। ঠিক আছে? এই জায়গাটা। এবং সি নাম্বারে তোমাকে কি বলছে দেখো, লেখচিত্র থেকে আমার দিদির ও আমার বাবার বয়স কিন্তু লিখি। তো দিদির বয়স আমরা কি ধরছিলাম? x, আর বাবার বয়স y। তার মানে এখানে পি বিন্দু স্থানাঙ্কটা যেটা বের হলো x, y আকারে। তো সেখান থেকে আমরা এখানে সি নাম্বারটা লিখবো যে লেখচিত্র থেকে পাওয়া যায়, পাওয়া গেল, এভাবে লিখি, পাওয়া গেল দিদির বয়স, সেটা x ধরছিলাম। দিদির বয়স x মানে এখানে 13, আর বাবার বয়স y মানে কিন্তু এখানে 42। এই যে x এর ভ্যালু আর y ভ্যালুটা ঠিক হলো কি হলো না সেটা কিন্তু একটু চেক করে নেবে। দেখবে x এর ভ্যালু এখানে কত পেলাম? 13, আর y ভ্যালু হচ্ছে 42। 13 আর 42 এখানে বাম পক্ষে বসাবে। ছেদ বিন্দুটা ঠিক কিনা এখানে একটু চেক করে নেবে। 13 বসালে দেখো 13 আর 42 যোগ করলে 55, আর এখানে যোগ করলে কিন্তু সেম দেখবে বাম পক্ষ আর ডান পক্ষ আসে। আর 13 আর এখানে 16 যোগ করবে।
13 আর 16 যোগ করলে 19, 19 আর 2 যোগ গুণ করলে হচ্ছে 19 দুগুণে 38, তাহলে এখানেও কিন্তু 38 বেরোবে, ঠিক আছে। সরি, 13 আর হচ্ছে এখানে 13 আর 16 যোগ করলে হচ্ছে 29, 29 দুগুণে বের হবে এখানে 58। তাহলে এই যে এটা গেল ডান পক্ষ, আর এখানেও কিন্তু 58, 42 আর 16 যোগ করলে হচ্ছে 58 হবে, হ্যাঁ। এই অঙ্কটার ক্ষেত্রে নোটটা কিন্তু 1 নম্বর যে নোটটা লিখে দিয়েছিলাম না, a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2, এই কন্ডিশন কিন্তু হোল্ড করছে, ঠিক আছে। এই কন্ডিশন হোল্ড করার জন্য কিন্তু একটি মাত্র সমাধান পেলাম, তার মানে x এর ভ্যালু একটা পার্টিকুলার পেলাম, y এর ভ্যালু কিন্তু একটা পার্টিকুলার পেলাম, এই কন্ডিশন হোল্ড করার দরুন। 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকা 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। 42 টাকা 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে ওই একই মূল্যের 9টি পেন, 1 ডজন মানে 12টা পেন্সিল কিন্তু 126 টাকায় কিনলাম। তাহলে 1 নম্বরে বলছে যে সমীকরণটি গঠন করে তারপর কিন্তু সেটা লেখচিত্র অঙ্কন করতে বলছে, এই যে আগের অঙ্কটার মতনই। তাহলে প্রথমে হচ্ছে আমরা সমীকরণগুলো গঠন করব। আমরা প্রথমে ধরে নিব যে মিতা যাদব কাকুর দোকান থেকে যে 3টি পেন আর 4টি পেন্সিল কিনেছে, সেটা আমরা ধরে নিচ্ছি যে একটি পেনের মূল্য হচ্ছে x টাকা, একটি পেন্সিলের মূল্য হচ্ছে y টাকা। তাহলে 3x প্লাস 4y পেন্সিলের দাম কত হবে? 42 টাকা। 42 টাকা। আবার একই মূল্যে ওই যে মিতা যে যাদব কাকুর দোকান থেকে 42 টাকা 3টি পেন আর 4টি পেন্সিল কিনেছে, একই মূল্যে ওই দোকান থেকেই আবার কিন্তু আমি বন্ধুদের দেওয়ার জন্য একই মূল্যে, মানে একটা পেনের দাম মিতা যে টাকায় কিনছে আমিও সেই টাকায় কিনলাম, কিন্তু কয়টি পেন? 9টি পেন আর 1 ডজন পেন্সিল, মানে মিতা কিনছে 4টি, আমি কিনছি 12টি, সেই জন্য আমার দামটাও বেশি লাগছে, 142 টাকা। তো প্রথমে হচ্ছে আমরা সমীকরণটা গঠন করব। তো আমরা প্রথমে ধরে নিব যে একটি পেনের কলমের, হ্যাঁ, পেনের দাম x টাকা, এবং ও একটি পেন্সিল পেন্সিলের পেন্সিলের দাম y টাকা। y টাকা। শর্ত মতে বা প্রশ্ন মতে, এই ভ্যালু কি প্রশ্ন মতে কয়টা পেন কিনছে দেখো। ধরো আমি তোমাকে বললাম একটা পেনের দাম 2 টাকা, তাহলে 3টি পেনের দাম কত? 6 টাকা। তাহলে 3টি পেনের দাম 6 টাকা কি করবে বের করলে? প্রতিটি পেনের যত দাম তার সাথে 3 কিন্তু গুণ করে দিলে, 3 কিন্তু গুণ করে দিলে, তাহলে 3 গুণ করলে, আমি যেমন বললাম একটি পেনের দাম 2 টাকা হলে 3টি পেনের দাম কত? 6 টাকা। তার মানে 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। তাহলে এখানে বলছে 3x, হতো 3টি পেন কিনছে না, মিটার 3টি পেন কিনছে, তাহলে 3টি পেনের দাম কত? 3x। আর একটা পেন্সিলের দাম যদি টাকা হয়, তাহলে 4টি পেন্সিলের দাম কত? 4y। টোটাল টাকা এই দুইটা টাকা মিলিয়ে কত হয়ে গেছে? 42। প্রশ্ন মতে কিন্তু প্রথম যে কন্ডিশনটা হয়ে গেল, ঠিক আছে। এটা আবার মিতা, এটা তো মিতা কিনলো 42 টাকায় 3টি পেন আর হচ্ছে 4টি পেন্সিল, মিতা এই টাকায় কিনলো হচ্ছে 42 টাকা কিনলো, হ্যাঁ, 42 টাকা কিনলো। এবার ওই একই দামে কিন্তু আমি কি করলাম, 9টি পেন আর হচ্ছে 1 ডজন মানে 12টি পেন্সিল 126 টাকা কিনলাম। তাহলে একটা পেনের দাম যদি x টাকা হয়, তাহলে 9টি পেনের দাম কত? 9x। এবার একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 1 ডজন মানে 12টা পেন্সিলের দাম কত? 12y। টোটাল টাকা এই দুইটা টাকা যোগ করে আমি কত দিলাম? 126। তাহলে প্রশ্ন মতে 1 আর 2, এই দুইটা সমীকরণ দ্বারা আমরা বলতে পারি যে রৈখিক সহসমীকরণ কিন্তু গঠন হয়ে গেল। এই দুইটা রৈখিক সহসমীকরণ গঠন হওয়ার ফলে আমাদের কিন্তু একটা লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো আমরা প্রথমে কি করব? 1 নং সমীকরণের ছক বানাবো, 2 নং সমীকরণেরও ছক বানাবো। 1 নং সমীকরণের ছক। 1 নং সমীকরণ থেকে x এর ভ্যালুটা প্রথমে বের করবো। 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 42। তাহলে এখান থেকে 3x পাচ্ছি হচ্ছে 42, মানে 42 থেকে 4y বাদ। তাহলে এখানে x এর ভ্যালুটা পার্টিকুলার বের করবো, x এর ভ্যালুটা পার্টিকুলার বের করলে 42, 4y আর নিচে কত? 3। তাহলে এখানে যে ছকটা তৈরি হবে সেটা বানাবো। আমার ছকটাই যে করবে এমনটা না, তোমরা কিন্তু নিজের মতো করে একটা ছক বানাইলে বানাতে পারো। আমি একটা ভ্যালু দিচ্ছি এখানে, তাহলে y ভ্যালু এমন একটা নিব যাতে করে x এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আছে, y ভ্যালু 0 নিলাম। তাহলে 4 এর সাথে y গুণ, মানে শূন্যের ভ্যালুটা গুণ, এই জায়গাটা শূন্য হবে, 42 কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 14, ঠিক আছে। তারপর না y ভ্যালুটা আমি 3 ধরলাম, 3 ধরলাম। তাহলে এখানে 12, 42 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 20, 20 কে, সরি 42 থেকে 12 বাদ দিলে হয়ে যাচ্ছে 30, 30 কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এখানে 10। এবার y ভ্যালুটা আমি 6 ধরলাম, 6 ধরলাম, ঠিক আছে। 4 4 24। তাহলে 42 থেকে 24 বাদ দিবে, হয়ে যাবে এখানে হচ্ছে 18, 18 কে তুমি 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6। তাহলে প্রথম সমীকরণের ছক কিন্তু হয়ে গেল। 2 নং সমীকরণের 2 নং সমীকরণের ছক। তাহলে 2 নং সমীকরণটা লিখি, 9x প্লাস 12y ইজ ইকুয়াল টু হচ্ছে 124। তাহলে এখান থেকে 9x ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 126 থেকে 12y বাদ। তাহলে এখানে x সমান সমান পাচ্ছি 126 থেকে 12y বাদ, আর নিচে হচ্ছে 9। তাহলে ছকটা তৈরি করি। এখানে x, এখানে হচ্ছে y, y এর ভ্যালুটা 0 ধরবে, y এর ভ্যালুটা 0 ধরলে এই পার্টটা 126 কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 14, 14 আর হচ্ছে 9 কিন্তু গুণ করলে দেখবে 126 হয়। এবার y ভ্যালুটা এখানে 3 ধরলাম, 3 বারং এখানে হয়ে যাচ্ছে কত? 36, 36, 126 থেকে 36 বাদ মানে 90 হয়ে যাবে। 90, 90 কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, ঠিক আছে। এখানে যে আমরা 6 ধরি, 6, 6 ধরলাম। তাহলে 6 বারং 72, 72 এখানে বাদ দিব, এই যে 6 বারং 72, 72 বাদ দিলে 4, হুম,
আর এখানে হচ্ছে 12 মানে 5, তাহলে 54 পাবো, 6 নং 54, 6 6 পাচ্ছি। ঠিক আছে, এই দুইটা ছকের কিন্তু লেখচিত্র আমরা আগে অঙ্কন করবো। প্রথম ছকের যে ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু 14 আর y এর ভ্যালু 0। 14 মানে এখানে 10, এই যে 14 এইখানে গেল, তাহলে এই বিন্দুটা হয়ে গেল 14,0, 14,0। তারপরে দেখো 10 আর 3, তাহলে x এর ভ্যালু 10 আর y এর ভ্যালু 3। 10 3 উপরে যাবে, 1 2 3, 3 ঘর যাবে এইখানটায়, 1 2 3 এইখানটায়, তাহলে এখানটা হয়ে গেল 3 আর হচ্ছে সরি 3 না, 10,3, তাই তো, ভুল বললাম, 10,3 এই বিন্দুটা। তারপরটা দেখো 6,6, তাহলে 5, এই যে 6, 6 এইখানটায় যাবে, এই জায়গাটায়, এই জায়গাটা হলো 6,6। তাহলে যে প্রথম ছকের বিন্দুগুলো আমরা যুক্ত করে দিব, বিন্দুগুলো যুক্ত করে দিই। হুম, তাহলে এই যে লেখচিত্রটা অঙ্কন করলাম, এটা দিয়ে হচ্ছে এবি সরলরেখা। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে এক্স এর ভ্যালু 14, ওয়াই এর ভ্যালু কিন্তু 0। তাহলে এক্স এর ভ্যালু 14 মানে কোথায় যাবে, এই জায়গাটায়, এই জায়গাটায় 0 এইখানটায়। তারপরে যেমন 10 আর হচ্ছে 3, 10 আর 3 কিন্তু আগের মধ্যে 10 আর 3 এই জায়গাটায়। তারপর হচ্ছে 6,6, এটা কিন্তু দ্বিতীয় সমীকরণের ছক, ঠিক আছে, দ্বিতীয় সমীকরণ। 6,6 মানে এইখানটায় যাবে। তার মানে আরেকটা সরলরেখা যদি টানি, তাহলে এবি সরলরেখাটাই হলো সিডি সরলরেখাটা, তাই না? এবি সরলরেখাটাই হলো কি সিডি সরলরেখাটা। তাহলে এখানে দেখো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা কিন্তু গিয়ে বসে আছে। তাহলে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর যদি বসে থাকে, তাহলে তারা পরস্পর সমাপতিত, একটার সাথে আরেকটা আছে। তাহলে এই যে সমীকরণটির কিন্তু অসংখ্য সমাধান পাবো, এবং অসংখ্য সমাধান কখন পাবো, লেখচিত্রের সাহায্যে তোমাদের বলছিলাম যে a1/a2, b1/b2 আর c1/c2 এটার অনুপাত যদি সমান হয়। দেখো প্রত্যেকটার অনুপাত সমান। এখানে দেখো 3 এর নিচে 9, তাহলে এটা যদি অনুপাত তুমি বের করো, 1 এর নিচে 3 বের হবে। এই যে 4 এর নিচে 12, 1 এর নিচে 3, 14 এর নিচে এখানে দেখো 126, এটাও কিন্তু 3, 1 এর নিচে 3, প্রত্যেকটার অনুপাত কিন্তু 1 এর নিচে 3। এই কন্ডিশন কিন্তু সূত্রের মধ্যে বলে দিয়েছিলাম যে এই কন্ডিশন যখন হোল্ড করবে, তখন সমীকরণের যে লেখচিত্রটা একটার উপর আরেকটা যাবে, তার মানে একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমাপতিত। আর এখানে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। আগের মতো আমরা ছেদবিন্দু পাবো না, তাহলে লেখাটা কি লিখবো, তাহলে প্রথম লেখাটা হচ্ছে সেম, এই যে সমীকরণ দুটি গঠন করে লেখচিত্র অঙ্কন করি, তার লেখচিত্রটি লিখে দিতে হবে। তাহলে লেখাটা 1 নম্বরের জন্য কি লিখবে, যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে ও প্রতিটি ক্ষুদ্রতম বাহুকে এক একক ধরে এই যে প্রথম ছকের যে বিন্দুগুলো স্থাপন করে এবি, এবং দ্বিতীয় সরলরেখা দ্বিতীয় সমীকরণের যে ছক আছে সেই বিন্দুগুলো স্থাপন করে সিডি সরলরেখা অঙ্কন করা হলো। তাহলে প্রথমে এ নম্বরের জন্য এটা কিন্তু লিখতে হবে। লেখচিত্রের সাহায্যে আরো দেখি যে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর সমাপতিত, তার মানে কি এখানে অসংখ্য সমাধান পাবো। তাহলে এখানে লিখে দিব, যেহেতু লেখচিত্র দুটি পরস্পর পরস্পরের উপরে ফেলে কি পরস্পরের উপর উপর সমাপতিত, একটার উপর আরেকটা আছে সমাপতিত হয়েছে, অতএব এখানে লিখে দিব সমীকরণ 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 দ্বয়ের অসংখ্য সমাধান পাওয়া যাবে, অসংখ্য সমাধান পাওয়া যাবে। তার মানে এক্স এর এবং ওয়াই এর ভ্যালু তুমি পার্টিকুলার একটা বলতে পারো না, অসংখ্য বলা যাবে, সমাধান পাওয়া যাবে। তার মানে ওই যে পাওয়া যাবে। এবি আর সিডি সরলরেখাটা যে পেলে, এবি আর সিডি সরলরেখার উপর যতগুলো বিন্দু আছে, যতগুলো বিন্দু থাক, প্রত্যেকটা ভ্যালুই কিন্তু হবে, প্রত্যেকটা ভ্যালুই হবে। তাহলে পার্টিকুলার একটা ভ্যালু কিন্তু হবে না। যেমন যদি বলো যে এক্স এর ভ্যালু 14, ওয়াই এর ভ্যালু 0, এই ভ্যালুটাও হবে, এই ভ্যালুটাও হবে। যদি বলো যে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটাও হবে, এই ভ্যালুটাও হবে, এই বিন্দুটা কি হবে, এটা হবে। তাহলে অসংখ্য এই সরলরেখাটার উপর যতগুলো বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দুই কিন্তু সমাধান। তাহলে পার্টিকুলার একটাও বলা যাচ্ছে না। যখন অসংখ্য সমাধান থাকবে, তার মানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু যখন অসংখ্য থাকবে, পার্টিকুলার তুমি বলতে পারবে না। যেমন এখানে অনেকের মনে হতে পারে যে এই বিন্দুটা কি সমীকরণের সমাধান হবে, অবশ্যই হবে। দেখো এখানে প্রদত্ত আছে, যদি আমরা লেখচিত্রে এখানে দেখি, যদি দেখো এই যে প্রথমটা হচ্ছে 14,0, তার মানে এক্স এর ভ্যালু 14 বসাও, ওয়াই এর ভ্যালু 0 বসাও, দেখবে এই যে এটা গুণ করো, এক্স এর 3 এর সাথে 14 গুণ করো 42 পাবে। ওয়াই এর সাথে তুমি 4 ওয়াই আছে, ওয়াই এর ভ্যালুটা 0, 0 এর সাথে 4 গুণ করলে এখানে 0 পাবে। আর বাম পক্ষে এই ভ্যালুটা বসালে ডান পক্ষ কিন্তু 42 আসে। তুমি যদি মনে করো 6,6 বসাও, তবু দেখবে আসবে 6,6 এই বিষয় লেখা আছে। তাহলে 3 6 18, 4 6 24, 18 আর 24 কিন্তু যোগ করলে 42 হয়। এটাও কিন্তু বাম পক্ষে বসালে ডান পক্ষে কিন্তু স্যাটিসফাই হচ্ছে। তাহলে পার্টিকুলার তুমি একটা এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বলতে পারো না, অসংখ্য বলতে পারো। সেই জন্য কিন্তু এখানে লিখে দিবে পরের যে কোশ্চেনটা, মানে সি নাম্বারে বলছে না যে একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে, লেখচিত্র থেকে পাই কিনা লিখি। তাহলে যেহেতু এখানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু অনেকগুলো আছে, পার্টিকুলার বলা যাচ্ছে না, সেই জন্য এখানে লিখে দিবে। আগেরটা যেমন ছেদ বিন্দু হয়েছে, ছেদ বিন্দুটাই হলো নির্ণয় সমাধান, তার মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু। এখানে যেহেতু এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু অসংখ্য পাবে, সেই জন্য এখানে লিখে দিবে লেখচিত্র থেকে একটি পেন একটি পেন ও একটি পেন্সিলের পেন্সিলের আলাদা 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 দাম কি হবে, তার নির্দিষ্ট করে তার নির্দিষ্ট করে নির্ণয় করা যাবে না, নির্ণয় নির্ণয় করা যাবে না। পেন আর পেন্সিলের মূল্য কিন্তু বিভিন্ন হবে, পেন ও পেন্সিলের মূল্য বিভিন্ন হবে।
বা ভিন্ন হতে পারে। তার মানে ওই সরলরেখার উপর যেটা তুমি এক্স ভাববে ওইটাই হবে। এই জন্য কিন্তু আমাদের প্রথমে দেখো নোটটা বলছিলাম একটি মাত্র সমাধান থাকবে কখন, তার মানে এই কন্ডিশন হোল্ড করলে এই যে সরলরেখা দুটি পরস্পর ছেদ করবে, তার মানে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু পার্টিকুলার পাবে। অসংখ্য সমাধান কখন থাকবে, এই যে এই কন্ডিশন হোল্ড করে। আর অসংখ্য সমাধান কখন পাবে সরলরেখার লেখচিত্রের সাহায্যে, সরলরেখা দুটি যখন সমাপতিত হবে একটার উপর আরেকটা। তাহলে এইটার দ্বারা একটা অঙ্ক করে 3 নাম্বারটা কোনো সমাধান থাকবে না, মানে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু কোনো পাওয়া যাবে না। কখন এই কন্ডিশন হোল্ড করে লেখচিত্রের সাহায্যে কি করে বুঝবো সরলরেখা দুটি অসমাপতিত বা হচ্ছে সমান্তরাল। একটা আরেকটা অঙ্ক করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। 3 নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার আর 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি আর্ট পেপার 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। সহ সমীকরণ গঠন করে লেখচিত্র আঁকি, এ বি সি আগেরগুলোর মতোই। কিন্তু তাহলে প্রথমে এখানে আমরা একটা সহ সমীকরণ বানাবো। আমি কি করলাম, 2টি আর্ট পেপার আর হচ্ছে 5টি স্কেচ পেন 16 টাকায় কিনলাম। তাহলে আমরা ধরে নেব একটা আর্ট পেপারের দাম হচ্ছে x টাকা, একটি স্কেচ পেনের দাম হচ্ছে 16 টাকা। আমি যে দামে কিনেছি সেই একই দোকান থেকে একই মূল্যে এখানে কিন্তু দোলা, হ্যাঁ, দোলা একই মূল্যে 4টি আর্ট পেপার আর 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। তাহলে আমরা এখানে ধরে নিব, 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে ধরে নিব একটি আর্ট পেপার, একটি আর্ট পেপার, আর্ট পেপারের দাম x টাকা এবং একটি স্কেচ পেনের দাম y টাকা। শর্ত মতে দেখো, শর্ত মতে কি করলাম, আমি হচ্ছে 2টি আর্ট পেপার আর 5টি স্কেচ পেন 16 টাকায় কিনলাম। একটি আর্ট পেপারের দাম যদি x টাকা হয় তাহলে দুটি আর্ট পেপারের দাম কত, 2x টাকা। আর একটি স্কেচ পেনের দাম যদি y টাকা হয় তাহলে 5টি স্কেচ পেনের দাম কত, 5y টাকা। 5 দিয়ে জাস্ট গুণ হবে। এই যে দুইটা কিনে আমি যোগ করে দেখলাম আমাকে টাকা দিতে হলো 16 টাকা। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। সেই একই দোকান থেকে একই দামে দোলা কি করছে, চারটি আর্ট পেপার 10টি স্কেচ পেন 28 টাকায় কিনছে। তাহলে একটা আর্ট পেপারের দাম x টাকা হলে 4টি আর্ট পেপারের দাম হচ্ছে 4x টাকা। আর একটা স্কেচ পেনের দাম যদি y টাকা হয় তাহলে 10টি স্কেচ পেনের দাম হচ্ছে 10y টাকা। তাদের যে সমষ্টি মানে এই দুইটা যোগ করে টাকা দিতে হলো কয় টাকা, 28 টাকা। 28 টাকা দিতে হলো। তাহলে এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমাদের রৈখিক সহ সমীকরণ কিন্তু গঠন হয়ে গেল। এবার রৈখিক সহ সমীকরণ থেকে আমাদের কিন্তু ছক বানাতে হবে। তাহলে সেজন্য লিখবো 1 নং সমীকরণের ছক। 1 নং সমীকরণের ছক, 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 16। এখান থেকে x এর ভ্যালুটা বের করবো। 2x ইজ ইকুয়াল টু 16 মাইনাস 5y। তাহলে এখান থেকে x পাবো হচ্ছে 16 মাইনাস 5y বাই হচ্ছে 2। তো এখানে একটা ছক বানাই। আচ্ছা, এখানে আমি পাশে ছকটা বানাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু একটা বসাও। ওয়াই এর ভ্যালু এখানে 0 বসাই। তাহলে এখানে 16 থেকে 0 বাদ দিলে 16ই থাকবে। 16কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 8। ওয়াই এর ভ্যালু বসাচ্ছি এখানে হচ্ছে 4। তাহলে 4 5 20। 16 থেকে 20 বাদ বিয়োগ যেহেতু আছে তাহলে 4 থাকবে, এখানে হয়ে যায় 2। আর এখানে 2 বসাচ্ছি, 5 2 10। 16 থেকে 10 বাদ দিলে 6। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো এখানে। তাহলে এটা হয়ে গেল ছকটা। 2 নং সমীকরণের ছক। 2 নং সমীকরণের ছক। তাহলে 4x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে 28। এখান থেকে x এর ভ্যালুটা বের করো। তাহলে এখানে 28 মাইনাস 10y। তাহলে এখান থেকে x পাবে হচ্ছে 28 মাইনাস 10y বাই হচ্ছে 4। এখানে ছকটা বানাবে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। শূন্য ধরো, 28 পাবে। তাহলে এখানে 7 হবে, 4 7 28। 2 বসাও, 2 2 তো এখানে হচ্ছে 20। 28 থেকে 20 বাদ দিলে 8, তাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় 2 পাবে। এখানে 4 বসাও। 40, 28 থেকে 40 বাদ দিলে -12 হবে। 12কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 3, হ্যাঁ, 3 4 12। এইবার কিন্তু এটা এই যে ছক দুটো বানালাম সেটা কিন্তু লেখচিত্রে অঙ্কন করতে হবে। তো লেখচিত্রে অঙ্কন করার জন্য তোমাকে x অক্ষ আর y অক্ষ টেনে নিতে হবে। x অক্ষ আর y অক্ষ। তো একটা অক্ষ বানাবে y আর একটা বানাবে x। এটা x অক্ষ, এই যে নাম দিবে x ড্যাশ x। আর এটা হচ্ছে y অক্ষ y ড্যাশ। এখানে হচ্ছে মূল বিন্দু। তো প্রথম ছকে বিন্দুটা 8,0। তো 8,0 এই যে এইখানে, ঠিক আছে, 8,0 এই জায়গায় থাকবে 8,0। তারপরে দেখো -2,4, -2,4, -2 এইদিকে যাবে, 4 হচ্ছে উপরে যাবে এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে -2,4। তারপরটা হচ্ছে 3,2, 3,2, 3 এইদিকে যাবে, 1 2 3, 2 হচ্ছে উপর দিকে যাবে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়। এটা হচ্ছে 3,2। তাহলে বিন্দু তিনটা কিন্তু যুক্ত করে দিতে হবে। তাহলে এটা কি পাবো, এবি সরলরেখা পাবো। এটা হচ্ছে এবি সরলরেখার নাম দেই। তাহলে প্রথম যে সমীকরণে লেখচিত্র অঙ্কন করা হলো। তারপরে দেখো 7,0, 7,0 মানে এইটার আগেরটা হবে এইখানটায়, এইখানটায়। এই বিন্দুটা হবে 7,0। তারপরটা হচ্ছে 2,2, 2,2, তাহলে 2 এইখানে হচ্ছে 2 যাবে, এখানে 1 2 এই জায়গায় যাবে, এই জায়গায়, এই জায়গায় যাবে। ছবিটা একদম মানে
খুব পাশাপাশি হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে -3,4, -3 যাবে এই দিকটায়, 4 হচ্ছে উপরে, এইখানটায় হবে এইখানটায়। তো দেখতে পাবে মানগুলো খুব কাছাকাছি নেওয়ার ফলে না মানে ছবিটা খুব পাশাপাশি হচ্ছে, পাশাপাশি হচ্ছে। এইভাবে কিন্তু ছবিটা হবে, একটার উপর আরেকটা কিন্তু লাগবে না। এটা হচ্ছে সিডি সরলরেখা, সিডি সরলরেখা একটু এদিকে যেত, এটা হচ্ছে সিডি সরলরেখা। তাহলে দেখতেই পাচ্ছ এখানে সরলরেখা দুটি কিন্তু পরস্পরের কিন্তু সমান্তরাল। এইভাবে একটু ছোট্ট গ্যাপ কিন্তু থাকবে, মানগুলো একটু বড় বড় নিলে ভালো হতো, নিলাম না, নিলেই ভালো হতো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টেনে দিলে দেখতে পাবে একটার উপর আরেকটা কিন্তু যাবে না। এক্ষেত্রে আমরা এখানে কিন্তু লেখাটা লিখে নেব, যেমন 1 নম্বরটার ক্ষেত্রে লেখাটা পারবে, 1 নম্বরটার ক্ষেত্রে পারবে একই রকম এবি এবং সিডি সরলরেখা ওই বিন্দুগুলো বসায় পেলাম। লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। এখানে দেখো লেখচিত্র থেকে সাধারণ সমাধান পাওয়া যাবে না, হ্যাঁ। তাহলে বি নাম্বারের জন্য খালি উত্তরটা লিখে দিই। এই যে তুমি এবি এবং সিডি সরলরেখা পাবে, এখানে লিখে দিবে এবি এবং সিডি, এই যে লেখচিত্রদ্বয় পরস্পর পরস্পর হচ্ছে সমান্তরাল। পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে 1 আর 2 সমীকরণের সমীকরণের কোনো সমাধান থাকবে না, তার মানে কোনো এক্স এবং ওয়াই ভ্যালু তুমি পাবে না, সাধারণ সমাধান পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তার মানে যদি এক্স আর ওয়াই ভ্যালু না পাও, তাহলে তুমি একটা আর্ট পেপার আর একটা স্কেচ পেনের দাম পাবে কি করে? পাবে না, কারণ একটা আর্ট পেপারের দাম এক্স তুমি ধরে নিছো, আর একটা স্কেচ পেনের দাম ওয়াই ধরে নিছো, তো এক্স আর ওয়াই বের করা সম্ভব হচ্ছে না। সেই জন্য সি নাম্বারের যে অ্যান্সারটা লিখবে, একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়। এমনিতেও দেখো এখানে ওই কন্ডিশনটা হোল্ড করছে, 3 নম্বর কন্ডিশন। কোন কন্ডিশন? এখানে যদি বলি a1/a2 কত, দেখবে a1 হচ্ছে 2 আর a2 হচ্ছে 4, তার মানে 1/2। এখানে দেখো b1/b2 যদি বের করো তাহলে 5/10, তার মানে এটাও কিন্তু হাফ। c1/c2টা বের করো, 16 নিচে 28। তাহলে এখানে দেখতে পাচ্ছ a1/a2 b1/b2 এই দুইটা সমান হলেও এই দুইটার ভ্যালু আবার c1/c2 এর সাথে সমান না। এই জন্য কিন্তু এরকম সমীকরণের কোনো সমাধান মানে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু তুমি পাবে না, ঠিক আছে। তাহলে প্রথম পার্টে আমরা বেসিক যে কনসেপ্ট যে সূত্রগুলো সেগুলো শিখলাম। নেক্সট দিন আমরা 5.2 আমরা কিন্তু সমাধান করব, ঠিক আছে।